গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমাদের দিনে তৃতীয় ক্লাস। প্রথম ক্লাস সকালবেলা আমাদের ছিল কবিগুরু সিরিজের বাংলা পেডাগোগি, বিকেলবেলা ছিল রামানুজন সিরিজের ম্যাথ পেডাগোগি, আর এখন আমরা ইভিএস পেডাগোগি ক্লাস স্টার্ট করতে চলেছি জেসি বোস সিরিজের 2 নম্বর। তো 1 নম্বর সিরিজের আমরা কোশ্চেন যে ক্লাস যেটা ছিল ইভিএস পেডাগোগির, সেখানে সিটেটের 2018 সালে যে ডিসেম্বরের পেপার 1 পেডাগোগি 15টা কোশ্চেন আলোচনা হয়েছিল। আজকে আমাদের সিটের 2019-এর জুলাইয়ের পেপার 1 আলোচনা হবে। তো অবশ্যই ক্লাস তাহলে শুরু করে দাও, খাতা পেন নিয়ে বসে যাও। কার কতটা ঠিক হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব বেসিক লেভেলের কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, ভালোভাবে তাহলে কোশ্চেনগুলোকে বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবে। আর আমাদের টেলিগ্রাম পিডিএফের জন্য অনেকেই রিকোয়েস্ট করছিল, তো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, প্রতিটা ভিডিওতেই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে, তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, শুধুমাত্র টেট বলে না, এর আগেও যত কিছু পড়ানো হয়েছে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং ডেইলি ক্লাসের জন্য যে চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে বিভিন্ন ক্লাস কখন কোন সময় হবে সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এছাড়াও টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। তাহলে আজকে ক্লাস তাহলে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন যেটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং শুড নট বি দ্য ইন্ডিকেটার ফর অ্যাসেসমেন্ট ইন ইভিএস, অর্থাৎ ইভিএসের অ্যাসেসমেন্টের জন্য, মূল্যায়নের জন্য কোনটা ইন্ডিকেটার না, মানে কোনটা নির্দেশ করে না। অপশান এ কোয়েশ্চেনিং, প্রশ্ন করা, এটা অবশ্যই প্রশ্ন করতে হবে। কনসার্ন ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ যে ন্যায় এবং সমতার সচেতনতা, অবশ্যই। কোঅপারেশন, সহযোগী। রিমেম্বারিং, অর্থাৎ মনে করা, স্মৃতি করা, না এটা না, স্মরণ করার কোনো গল্প আসবে না, ঠিক না। ইভিএসের রিমেম্বারের কোনো প্রশ্ন নেই। তো অপশান 4 হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা 62। আচ্ছা, ঠিক আছে, চলো এটা কোশ্চেন। আবার দেখো দ্বিতীয় কোশ্চেন, এ টিচার কন্ডাক্ট অ্যান এক্সপেরিমেন্ট, একজন শিক্ষক কী করলো, একটা এক্সপেরিমেন্ট পরিচালনা করলো। অন হাউ ডাজ ফুড গেট স্পয়েলড, খাবার কীভাবে নষ্ট। টিচার মেক্স গ্রুপ অফ লার্নার, অর্থাৎ শিক্ষার্থীদেরকে একটা গ্রুপ তৈরি করলো। অ্যান্ড প্রোভাইডস এ ম্যাটেরিয়াল, এবং তাদেরকে কিছু উপকরণ দিল। রিলেটেড টু এক্সপেরিমেন্টের সম্পর্কিত। হোয়াই ডাজ টিচার ফর্ম গ্রুপ অফ লার্নার্স, গ্রুপ অফ লার্নার কেন তৈরি করলো। ঠিক আছে, অপশান স্টেটমেন্ট 4টাই রয়েছে। ইট প্রমোটস পিয়ার লার্নিং কি, সমবয়সীদের সঙ্গে যে শিখন সেটাকে প্রমোট করলো, ঠিক আছে, মানা যেতে পারে। অপশান বি, ইট ইমপ্রুভস সোশ্যাল ইন্টারাকশান, অর্থাৎ সমাজে যে ইন্টারাকশান, সামাজিক যে মেলামেশা, এটাকে ইমপ্রুভ করছে। কারণ এখানে দেখো, খাবার কিভাবে নষ্ট হয় সেটা রেসপেক্টে তুমি কি করলে, শিক্ষক হিসাবে গ্রুপ করলে, তো এখানে একটা সোশ্যাল ইন্টারাকশানকে তুমি ইমপ্রুভ করছো, ঠিক আছে, এটাও মানা যায়। তাহলে দেখো এ আর বি তো হয়ে যাচ্ছে, আর এ অ্যান্ড বি অনলি কিন্তু অপশান বিতে রয়েছে। তো আমরা এই দুটোকে কিন্তু এখন ধরে রাখি, বাকি দুটো স্টেটমেন্ট পড়ি। গ্রুপ লার্নিং ইজ ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ইভিএস উইথাউট বার্ডেন, অর্থাৎ উইথাউট বার্ডেন, বোঝাবিহীন, ঠিক না, বোঝা না থাকে। তো গ্রুপ লার্নিং ইজ এফেক্টিভ ওয়ে অফ লার্নিং ইভিএস উইথাউট বার্ডেন, না, উইথাউট বার্ডেনে এটা কখনোই না গ্রুপ লার্নিং হবে, হবে বাট বেস্ট এফেক্টিভ ওয়ে না কিন্তু, ঠিক না। ওখানে তোমাকে কী করতে হবে, যে আউটসাইড অফ লাইফের সঙ্গে তোমাকে ইন্টারকানেক্ট করতে হবে। তো এখানে অপশান সিটা তুলনামূলকভাবে কিন্তু একটু বাদ হয়ে যাবে। অপশান ডি, গ্রুপ লার্নিং ইজ অ্যান এসেন্সিয়াল স্ট্র্যাটেজি টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, না, তুমি ক্লাসে ডিসিপ্লিন করবে, তো তুমি গ্রুপ লার্নিং করে তোমার কী লাভ, ঠিক না। তো তুমি ক্লাসে ডিসিপ্লিনের জন্য গ্রুপ লার্নিংয়ে তো কোনো প্রশ্ন আসে না, তাহলে অবশ্যই এখানে ডি তো হবেই না। দেখো অপশান এতে ডি রয়েছে, তো অপশান এ তো বাদই হয়ে যাবে, ঠিক না, অপশান এ বাদই হয়ে যাবে। আর অপশান সিও বাদ যাবে, কারণ ডি রয়েছে। আর অপশান ডিতে আবার এ অ্যান্ড সি রয়েছে, ঠিক না, তো স্টেটমেন্ট এ অ্যান্ড সি রয়েছে। তো সবচেয়ে বেটার এখানে যেটা হবে সেটা হবে অপশান বি, এ অ্যান্ড বি, অর্থাৎ এটা পিয়ার লার্নিংকে প্রমোট করে, সমবয়সীদের সঙ্গে শিখন, এবং ইট ইমপ্রুভ সোশ্যাল ইন্টারাকশান, সামাজিক মেলামেশাটাকে এটা ইমপ্রুভ করে, ঠিক না। তো এটা হবে রাইট অ্যান্সার, অপশান এ অ্যান্ড অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, ইন ইভিএস টিচার শুড প্রোভাইড অপরচুনিটি to the children to assess themselves. Self assessment is,
সিম্পল কথা কী বলছে, ইভিএসের ক্লাসে শ্রেণীকক্ষে শিক্ষক কী করছে, কিছু অপরচুনিটি প্রোভাইড করছে বাচ্চাদেরকে টু অ্যাসেস দেমসেলফ, নিজেদেরকে মূল্যায়ন করার জন্য, বা যেটাকে আমরা স্বমূল্যায়ন বলি। তো সেলফ অ্যাসেসমেন্ট, তো এই সেলফ অ্যাসেসমেন্ট কী একটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। অপশান 2 সিসিই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। অপশান 3 অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, শিখন সহকারেই মানে মূল্যায়ন। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখনের মূল্যায়ন। তো এখানে দেখো রাইট অ্যান্সার হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এখানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাজ লার্নিং আর অফ লার্নিং রয়েছে। তো অপশান 3 হবে রাইট অ্যান্সার, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, শিখনের সহায়ক হিসেবেই মূল্যায়ন, ঠিক না। তারপর হুইচ টেকনিক ইজ ইউজড ইন দ্য রেটিং স্কেল। রেটিং স্কেল মানে ধরো এই যে ধরো তুমি কোনো শিশুকে রেট করছো, যে 10-এর মধ্যে একটা রেটিং করলে যে ওর 10-এর মধ্যে 8, 10-এর মধ্যে 9, 10-এর মধ্যে 7, হয় না। তো তুমি কিভাবে করলে, কোন টেকনিকটা বেশি ইউজড হবে, ঠিক না। তো অপশান অ্যাসাইনমেন্ট দিয়ে তুমি রেটিং করবে। অপশান 2 রিটেন কোশ্চেন, কিছু কোশ্চেন লিখতে দিয়ে তুমি মানে রেটিং করবে। অপশান 3 অবজারভেশন, পর্যবেক্ষণ করবে। অপশান 4 চেকলিস্ট। দেখো রাইট অ্যান্সার হবে অবজারভেশন, তুমি পর্যবেক্ষণ করে তাকে নম্বর দেবে, তাই না। তো অবজারভেশন হবে কি রাইট অ্যান্সার। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভ অফ টিচিং ইভিএস। ইভিএসের এটা কি বলছে যে অবজেক্টিভ নয়, উদ্দেশ্য নয়। অপশান এ টু এনকারেজ চিলড্রেন টু প্রোভাইড টেক্সট বুক ডেফিনেশন, বাচ্চাদেরকে তুমি টেক্সট বুক পাঠ্যবুকের সংজ্ঞাগুলোকে মানে প্রোভাইড করবে, উৎসাহ দেবে, না কখনোই না। রাইট অ্যান্সার এটাই, টু এনকারেজ চিলড্রেন টু প্রোভাইড টেক্সট বুক ডেফিনেশন। তুমি টেক্সট বুক ডেফিনেশনের জন্য তুমি তাকে এনকারেজ করতে পারো না, ঠিক না। তোমাকে আউটসাইড অফ ওয়ার্ল্ডে তোমাকে কানেক্ট করতে হবে। তো অপশান ইজ রাইট অ্যান্সার। তবুও আমরা বাকিগুলো দেখে নিই। টু নার্চার দ্য কিউরিওসিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি অফ দ্য চাইল্ড, অর্থাৎ বাচ্চার যে কিউরিওসিটি, উৎসাহ এবং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এটাকে তোমাকে একটু নড়াচড়া করতে হবে, ঠিক না। টু ডেভেলপ অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যু, অবশ্যই পরিবেশগত যে সমস্যাগুলো যে রয়েছে সেই সমস্যাগুলোকে নিয়ে তোমাকে সচেতন হতে হবে। টু এনগেজ দ্য চাইল্ড ইন এক্সপ্লোরেটরি অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, অবশ্যই এটাও ইম্পর্টেন্ট যে তুমি বাচ্চাদেরকে এক্সপ্লোর করতে শিখবে এবং হাতে হাতে অ্যাক্টিভিটি করারও তুমি ওকে সুযোগ দেবে। তো অপশান এ, কখনো টেক্সট বুক ডেফিনেশনের গল্প তুমি বলতে পারো না। তারপর নেক্সট কোয়েশ্চেন, পিকচার রিডিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি ইন ইভিএস, অর্থাৎ পরিবেশের ক্লাসে কিছু পিকচার থাকে না, কিছু ছবি থাকে, সেই ছবিগুলোকে রিড করতে বলছো, ছবিগুলোকে পর্যবেক্ষণ করতে বলছো। তো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটার অফ লার্নার্স ক্যান বি অ্যাসেসড থ্রু পিকচার রিডিং। পিকচার রিডিংয়ের মাধ্যমে তুমি কী কী ইনফরমেশান বা কোন কোন লার্নিংটাকে তুমি মানে পর্যবেক্ষণ করবে। তো অপশান এ, স্টেটমেন্ট এ অবজারভেশন অ্যান্ড রেকর্ডিং, অবশ্যই একটা পিকচার রিডিং দিয়ে তুমি পর্যবেক্ষণটাই তো মেন করবে, তো অপশান এ তো হবেই। আর দেখো অপশান এ কিন্তু 3টে অপশানে রয়েছে, তো যেহেতু অপশান এ নেই ডিতে, তো এটা বাদই হয়ে যাবে। অপশান বি এক্সপ্রেশন, অবশ্যই তুমি সেটা এক্সপ্রেস করতে শিখবে। অ্যানালাইসিস, তুমি বিশ্লেষণ করতে শিখবে। আর এক্সপেরিমেন্টেশন পিকচার রিডিং দিয়ে হয় না, এক্সপেরিমেন্ট কীভাবে তুমি পিকচার রিডিং দিয়ে করবে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান সি, যেখানে এ বি সি 3টে অপশানই রয়েছে, observation and recording, expression and analysis. Next question. In EVS, concept and issues have not been compartmentalized into science and social science. Why? আর ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, কারণ এটা ইভিএসের যে সিলেবাস, যে ইভিএসের যে আমাদের যে মানে কী বলো যে টেটের যে সিলেবাস রয়েছে ইভিএস, তাতে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। বলছে ইভিএসের যে কনসেপ্টগুলো রয়েছে, যে ইস্যুগুলো রয়েছে, সেগুলোকে তুমি সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে মানে কম্পার্টমেন্টালাইজড বা প্রকোষ্ঠবদ্ধ করছো না কেন, তার কারণটা কী, ঠিক না। যে যখন এই যে ধরো যখন আমরা হায়ার লেভেলে পড়ি তখন কী হয়, যে হিস্ট্রি জিওগ্রাফিটাকে আর্টসের সাবজেক্ট ধরে নিই, ঠিক না, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোকে সায়েন্সের সাবজেক্টের মধ্যে ধরে নিই। কিন্তু ইভিএসের মধ্যে এই সমস্ত কিছুই থাকে, এদেরকে কম্পার্টমেন্টালাইজড কেন করছো না, এদেরকে প্রকোষ্ঠবদ্ধ কেন করা হয়নি, তার কারণটা কি। 1 নম্বর, ইট ইজ ফর ডিক্রিজিং দ্য সিলেবাস লোড, সিলেবাসের ভারকে কমানোর জন্য না। সিলেবাস অফ ইভিএস হ্যাজ বিন প্রেসক্রাইবড অ্যাজ সাচ বাই সিবিএসসি বোর্ড, যে সিলেবাস যেটা বলেছে ইভিএসের সেটাকে মানে সেটার জন্যই।
দ্য চাইল্ড লুকস অ্যাট হার বা হিজ এনভায়রনমেন্ট ইন হলিস্টিক ম্যানার, এটা ইম্পর্টেন্ট। বাচ্চা বা শিশু তার পরিবেশকে হলিস্টিক ম্যানার বা সামগ্রিকভাবে দেখবে, সব কিছুকে দেখবে ইভিএসে, ঠিক না? তো যার জন্য ইভিএসে কিন্তু কম্পার্টমেন্টালাইজড হয় না সায়েন্স আর আর্টস বা সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের বেসিসে। ইট ইজ এ গুড টিচিং লার্নিং স্ট্র্যাটেজি না অপশন 3? তো রাইট অ্যান্সার কী হবে? অপশন 3, দ্য চাইল্ড লুকস অ্যাট হার হিজ এনভায়রনমেন্ট ইন হোলিস্টিক ম্যানার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু ইভিএস সাবজেক্ট অফ ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2? ক্লাস 1 এবং ক্লাস 2 এর রেসপেক্টে কোনটা সঠিক স্টেটমেন্ট এখানে বলছে? অপশন এক, ইভিএস অ্যাজ সাবজেক্ট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যাট ক্লাস 1 2, না কখনোই না, কখনোই না। ক্লাস 1 এবং ক্লাস 2তে ইভিএস সহজ না, এটা ভুল। ইস্যুস অ্যান্ড কনসার্ন রিলেটেড টু ইভিএস আর ট্রান্সজ্যাক্টেড থ্রু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে, বিভিন্ন যে তোমার কনসার্নগুলো, সতর্কগুলো রয়েছে ইভিএসের, সেগুলোকে তুমি ভাষার মাধ্যমে শিখবে। আচ্ছা ঠিক আছে, ইস্যুস অ্যান্ড কনসার্ন রিলেটেড টু ইভিএস আর ট্রান্সজ্যাক্টেড থ্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথামেটিক্স, এটা ইম্পর্টেন্ট। আমাদের যে ইভিএসের যে সিলেবাস, যে ইভিএসটা ক্লাস 1 আর ক্লাস 2তে ইভিএস নেই। কেন নেই? কারণ ক্লাস 1 এবং ক্লাস 2তে ইভিএসকে তুমি ভাষা এবং গণিতের মাধ্যমেই শিখবে, ঠিক না? তো যার জন্য অপশান 3 রাইট অ্যান্সার। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সিটেটের বেসিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক না? তারপর ইট ইন ইভিএস থিমস, যে থিমসগুলো রয়েছে হ্যাভ বিন প্রপোজড ইনস্টেড অফ টপিক্স ইন দ্য সিলেবাস, অর্থাৎ ইভিএসের টপিকের জায়গায় থিম কেন রাখা হয়েছে? 1 নম্বর, থিম বেসড ইভিএস ট্রানজাকশান ইজ ইজি অ্যাজ কম্পেয়ার টু দ্য টপিক্স, ঠিক আছে। ফর রিডিউসিং চ্যাপ্টার ইন ইভিএস, না কখনোই না। টু এনহ্যান্স দ্য এনভায়রনমেন্টাল কম্প্রিহেনশন অফ দ্য লার্নার, পরিবেশগত এনহ্যান্সের জন্য, কম্প্রিহেনশনের জন্য, ঠিক আছে। ফর ডেভেলপিং কানেক্টেড অ্যান্ড ইন্টার রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং ইস্যুস অফ দ্য লার্নার লোকাল এনভায়রনমেন্ট, এই যে দেখো লার্নার লোকাল এনভায়রনমেন্ট কি? পরিবেশ না? তো তার মানে কি? তার মানে বাড়ি, তার পরিবেশ, তার গ্রাম, তার শহর, ঠিক না, তার এরিয়া, তো তার লোকাল এনভায়রনমেন্ট, তার যে একটা নিজস্ব যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশের সঙ্গে ইন্টার রিলেটেড, ঠিক না, কানেক্টেড মানে সংযোগ করার জন্যই এই ইভিএসের থিমটাকে দেওয়া হয়। তো এখানে সিম্পল কথা, এখানে অ্যান্সার কী হবে? 4, ফর ডেভেলপিং কানেক্টেড অ্যান্ড ইন্টার রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং অফ ইস্যুস অ্যান্ড লার্নার লোকাল এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which one of the following is not one of the 6 broad theme of EVS in the present syllabus? EVS এর যে সিলেবাস এখন রয়েছে তাতে 6টা থিম রয়েছে, ব্রড থিম, ঠিক না, মানে বিস্তৃত থিম, ঠিক না, ইম্পর্টেন্ট বড় থিম। তো ওই থিমগুলোর মধ্যে এখানে কোনটা নেই? তো দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিই তাহলে সুবিধা হবে। এখানে রাইট অ্যান্সার হবে ওয়ার্ক অ্যান্ড প্লে। 6টা বড় থিমের মধ্যে কিন্তু ওয়ার্ক অ্যান্ড প্লে নেই, ঠিক না, ওইটা সব থিমের মধ্যে পড়ে যাবে। তো 6টা থিম কি আমি বলে দিচ্ছি এক এক করে। দেখো 1 নম্বর থিম হবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, ঠিক না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড অর্থাৎ পরিবার এবং বন্ধু গেল। 2 নম্বর হবে ফুড, 2 নম্বর হবে ফুড অর্থাৎ খাবার। তার মানে কি তোমার ইভিএসে কী হবে? পরিবার থাকবে, তোমার খাবার থাকবে, তারপর শেল্টার থাকবে, থাকার জন্য একটা জায়গা লাগবে তো, ঠিক না। 4 নম্বর এখানে ওয়াটার অর্থাৎ জল, খুব ইম্পর্টেন্ট, ঠিক না। 5 ট্রাভেল, অবশ্যই তুমি ভ্রমণ করবে, ঠিক না, তাহলে তো পরিবেশকে জানবে। আর 5 থিংস উই মেক অ্যান্ড ডু, বেঁচে থাকার জন্য কি করতে হবে, ঠিক আছে, আমরা কি তৈরি করবো এবং কী করবো, ঠিক না, থিংস উই মেক অ্যান্ড ডু। আর এটার মধ্যে অ্যাকচুয়ালি সাব থিমে পড়ে কি? ওয়ার্ক অ্যান্ড প্লে। তো 6 ব্রড থিমের মধ্যে এখানে কিন্তু পড়ে না ওয়ার্ক অ্যান্ড প্লে। তো রাইট অ্যান্সার কী হবে? ওয়ার্ক অ্যান্ড প্লে। আর বাকি 6টা থিমস কী বললাম একটু বলে দিই। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অর্থাৎ পরিবার এবং বন্ধু, ঠিক না, ফুড খাবার, শেল্টার আশ্রয়, ওয়াটার জল, ট্রাভেল ভ্রমণ, অ্যান্ড থিংস উই মেক অ্যান্ড ডু বেঁচে থাকার জন্য কোনো কিছু অ্যাক্টিভিটি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু ইভিএস? ইভিএসের জন্য এটা সঠিক নয়। অপশান 1, ইভিএস এমফেসাইসেস ডিসক্রিপশন অ্যান্ড ডেফিনেশন, গল্প শেষ, নট ট্রু।
ইভিএস কখনোই ডেসক্রিপশন মানে ব্যাখ্যা এবং ডেফিনেশন সংজ্ঞা কিন্তু বলবে না, যে শুধুমাত্র সংজ্ঞার উপরে ডিপেন্ড করবে তা না। অপশন 2 কী বলছে, নেচার অফ ইভিএস ইজ ইন্টিগ্রেটেড। অবশ্যই ইভিএস কিন্তু ইন্টিগ্রেটেড, সামগ্রিকভাবে আমাকে পড়তে হবে। ইভিএস ইজ বেসড অন চাইল্ড সেন্টার্ড লার্নিং। অবশ্যই শিশু কেন্দ্রিক শিক্ষণ। অ্যান্ড ইভিএস প্রোভাইড অপরচুনিটি টু দ্য লার্নার টু এক্সপ্লোর দেয়ার এনভায়রনমেন্ট, তার নিজের পরিবেশকে এক্সপ্লোর করা। তো অবশ্যই এখানে 2, 3, 4টা কিন্তু ইভিএসের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো অপশন 1টা ডেফিনেশনের উপর কিন্তু গুরুত্ব দেয় না, তো এখানে যেহেতু নট ট্রু বলছে, তো অপশন 1 কী হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কনস্ট্রাক্টিং নলেজ ইন ইভিএস। অর্থাৎ ইভিএসের নলেজ বা জ্ঞানকে কনস্ট্রাক্ট করার জন্য এখানে কোনটা সঠিক হবে, ঠিক না? তো 1 নম্বর কী বলছে, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য লার্নার, যে শিক্ষার্থীর অ্যাক্টিভ সক্রিয় অংশগ্রহণ নিতে হবে, এটা ইম্পর্টেন্ট, অবশ্যই সক্রিয় অংশগ্রহণ নিতেই হবে। তো রিলেটিং চাইল্ডস নলেজ উইথ দ্য টিচার নলেজ, এটা ভুল, ঠিক না? খেয়াল করো এখানে টিচার নলেজ, তোমাকে বাচ্চার নলেজের সঙ্গে টিচারের নলেজকে কানেক্ট করতে হবে না, এটা ঠিক না। তো এখানে দেখো বি কোথায় নেই, অপশান এতে রয়েছে এ অ্যান্ড ডি, অপশান 2তে রয়েছে ডি, বি কোথাও নেই। তো যাই হোক ধরে রাখো এটাকে। তারপর অপশান সি, লার্নিং ইভিএস আউটসাইড দ্য 4 ওয়ালস অফ দ্য ক্লাসরুম। অবশ্যই পরিবেশকে তোমাকে ওই ক্লাসরুমের 4 দেওয়ালের বাইরেও শিখতে হবে। তাহলে এ অ্যান্ড সি তো মাস্ট, এ অ্যান্ড সি তো মাস্ট। তো খেয়াল করো এ অ্যান্ড সি কোথায় কোথায় রয়েছে, এ অ্যান্ড সি রয়েছে এই যে একটাতেই, অপশান 2। তাহলে অপশান 2 হবে রাইট অ্যান্সার, এ, সি অ্যান্ড ডি। তার মানে কি এ ঠিক, পার্টিসিপেট করতে হবে, সি করতে হবে লার্নিং আউটসাইড অফ দ্য 4 ওয়াল, আর রিলেটিং চাইল্ডস নলেজ টু দ্য স্কুল নলেজ। হ্যাঁ, স্কুল নলেজের সঙ্গে কিন্তু লোকাল কী বলছে দেখো, রিলেটিং চাইল্ডস লোকাল নলেজ, তার যে যে লোকাল যে জ্ঞান, সে জ্ঞানের সঙ্গে তোমার স্কুলের যে জ্ঞানকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, টিচারের জ্ঞানের সঙ্গে কানেক্ট করে তোমার কোনো লাভ নেই। তো অপশান এ, সি অ্যান্ড ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু এনগেজ লার্নার ইন ইভিএস। অর্থাৎ ইভিএসের তুমি মানে মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু এনগেজ, অর্থাৎ এনগেজ করার জন্য সবচেয়ে ইফেক্টিভ স্ট্র্যাটেজি কী হবে? ক্লাসরুম ডেমনস্ট্রেশন, ঠিক আছে। অপশন 2 ন্যারেটিভ, ওকে। রিডিং অফ টেক্সট বুক, না। এক্সপ্লানেশন বাই টিচার, না। দেখো এখানে সবচেয়ে ভালো হবে ন্যারেটিভ, বর্ণনা, ব্যাখ্যা, ঠিক না? তুমি ভালোভাবে ন্যারেটিভ করছো, ঠিক না? ন্যারেট করছো কোনো স্টোরির মাধ্যমে, তুমি সেটাকে পরিবেশের কোনো স্টোরির মাধ্যমে সেটাকে তুমি ন্যারেট করছো, ঠিক না? যেমন ধরো জাপানে যে কি ধরো তুমি পারদের দূষণ পড়াবে, তো পারদের দূষণের ফলে মিনামাটা রোগ হয়। তো এটাকে তুমি একটা স্টোরি দিয়ে তুমি বলছো যে জাপানে একটা শহর ছিল মিনামাটা এভাবে। তারপর আরও একটা বেটা তোমাকে বলি, যে জাপানে ফুকুশিমা দুর্ঘটনা হয়েছিল, ঠিক না? তো ফুকুশিমা দুর্ঘটনা কি, নিউক্লিয়ার মানে পারমাণবিক বিস্ফোরণ। তো এই পারমাণবিক বিস্ফোরণের জন্য তুমি কী করলে, তুমি ন্যারেট করলে, একটা স্টোরি করলে, স্টোরিটা চলে গেল সেই ওপেনহাইমার সিনেমা দিয়ে, ঠিক না? বা ওই অটো হ্যান, বা যে তাদের যে নিউক্লিয়ার ফিজিক্সের যে নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার বিভাজন যে বিক্রিয়া, কীভাবে পারমাণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে মানে বিস্ফোরিত হয়েছিল, সেটার ডিসক্রিপশন দিলে, কী হয়েছিল এফেক্ট, যে ক্ষতি কী রকম হয়েছিল, প্যাথোলজিক্যাল ক্ষতি কী রকম হবে, ঠিক আছে, জেনেটিক্যাল কী কী ক্ষতি হয়েছিল, কত রকম রেডিয়েশন হবে। তো ওই সব জিনিসকে ইন্টারলিঙ্কিং করে তারপরে তুমি যখন ওকে পড়াবে যে জাপানে ফুকুশিমা দুর্ঘটনা হয়েছিল, বিস্ফোরণটা এটা, তখন সে আরও কানেক্ট হবে, সে বুঝতে পারবে যে জিনিসটা কী অ্যাকচুয়ালি। তো এখানে মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু এনগেজ করতে বলছে, তো রাইট অ্যান্সার কী হবে, ন্যারেটিভ, ঠিক না? অর্থাৎ ন্যারেট করা। নেক্সট কোশ্চেন 89, এ টিচার অলওয়েজ বিগেন বাই কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস ফলোড বাই কোয়েশ্চেন অ্যান্ড ডিসকাশন। অর্থাৎ একজন শিক্ষক সর্বদা অলওয়েজ শুরু করবে কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস, কার্যাবলী শুরু করবে অ্যাক্টিভিটি কীভাবে, কোয়েশ্চেন্স অ্যান্ড ডিসকাশন, প্রশ্ন এবং আলোচনার মাধ্যমে। দ্য অবজেক্টিভ অফ দিস অ্যাক্টিভিটিস ইজ টু, আচ্ছা কেন আমরা বলি না যে কোনো কিছু ধরো তুমি পড়াতে গিয়েছো, ধরো তুমি প্রথমে কোনো কিছু পড়াচ্ছ, যে জল, ঠিক না, ওয়াটার চ্যাপ্টার পড়াবে, তো ওয়াটার চ্যাপ্টার পড়াতে গিয়ে তুমি আগে ওয়াটার রিলেটেড কিছু কোশ্চেন করে নিলে, ধরো ওয়াটার পলিউশনই করছো না, তো তুমি ওয়াটার রিলেটেড কিছু কোশ্চেন করে নিলে, যে বলে দিলে যে তোমাদের বাড়িতে কী ধরনের জল আছে, ট্যাপের জল আছে না এর মানে কুয়োর জল আছে, সেটা তুমি ওকে প্রশ্ন করলে, ঠিক আছে? তো এই প্রশ্ন এবং আলোচনা করে কি মানে এটার অবজেক্টিভটা কী? অপশান এ, অ্যাসেস দ্য চিলড্রেন প্রসেস স্কিল, শিশুর যে প্রসেস রয়েছে সেটাকে তুমি অ্যাসেস করছো, ঠিক আছে। প্রোভাইড অ্যান অপরচুনিটি টু দ্য চিলড্রেন টু এক্সপ্লোর,
বাচ্চাদেরকে তুমি একটা অপরচুনিটি দিচ্ছ এক্সপ্লোর হওয়া, মানে এক্সপ্লোর করা, ঠিক আছে, এটাও হবে, অবশ্যই হবে। প্রোভাইড অ্যান অপরচুনিটি টু দ্য চিলড্রেন টু এক্সপ্রেস দেমসেলফ, হ্যাঁ এটা তো হবে, অবশ্যই হবে, যে তাদেরকে নিজেদেরকে এক্সপ্রেস করার জন্যই তো প্রশ্ন করছো না, যাতে তার যে নিজে এক্সপ্রেসিভ হতে পারে। অপশন 4, ডিসক্রিমিনেট বিটুইন দ্য চিলড্রেন বেসড অন দেয়ার পেস অফ লার্নিং, মানে পার্থক্য করতে চাইছো চিলড্রেন বেসড অন দেয়ার পেস অফ লার্নিং, তাদের গতি হিসেবে, না 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 এটা হবে না, ঠিক না। তো এই অপশান ডি বাদ। তো অপশান ডি কোথায় রয়েছে? তিনটাতে ডি রয়েছে, একটাতে নেই, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, এ বি অ্যান্ড সি, ঠিক না। অর্থাৎ তুমি বাচ্চার প্রসেস স্কিল যেটা রয়েছে সেটাকে তুমি অ্যাসেস করছো। 2 নম্বর, একটা অপরচুনিটি ক্রিয়েট করছো যাতে বাচ্চারা এক্সপ্লোর হয়, একটা অপরচুনিটি ক্রিয়েট করছো যাতে বাচ্চারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। তো রাইট অ্যান্সার কী হবে? এ বি অ্যান্ড সি। লাস্ট কোশ্চেন, children should be encouraged to tap sources other than textbook and teacher in EVS, অর্থাৎ ইভিএসের ক্ষেত্রে যে শিক্ষক এবং যে পাঠ্যপুস্তক সেটার মানে বাইরে তোমাকে কি বলছে, সোর্সেস যে ট্যাপ সোর্সগুলো রয়েছে সে সোর্সগুলোকে উৎসাহ মানে করতে বলছে চিলড্রেনকে, হয় বাচ্চাদেরকে। কেন? অপশান এ, টেক্সট বুক অ্যান্ড টিচার্স আর নট দ্য অনলি সোর্সেস অফ ইভিএস লার্নিং, অবশ্যই শুধুমাত্র পাঠ্যপুস্তক এবং শিক্ষক মানে শুধুমাত্র মানে সোর্সেস না ইভিএস শেখার জন্য, তোমাকে আউটসাইড অফ দ্য ক্লাসরুমও ভাবতে হবে। তো অপশান এ তো হবে, আর অপশান এ তো এক জায়গাতেই আছে অপশান 3-এ, তো রাইট অ্যান্সার 3 হয়ে গেল। তবে একটু পড়ে নাও 3-এ কী কী আছে, এ বি সি, তো এ তো হবেই। ইট উইল প্রমোট দ্য ইনভলভমেন্ট অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটিস, অবশ্যই পরিবার এবং যে কমিউনিটি তার সঙ্গে তোমাকে একটা ইনভলভমেন্ট পেয়ে যাবে, প্রমোট হবে সেটাতে। ইট উইল প্রোভাইড অপরচুনিটি টু দ্য টিচার্স টু নো দ্য চাইল্ডস ব্যাকগ্রাউন্ড, অবশ্যই এটা জানতে পারবে একটা শিক্ষক যে সে প্রশ্নের মাধ্যমে বলো বা ইভিএস তার শেখার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে। অপশন 4, ইট উইল ডেভেলপ সাইকোমোটর স্কিল অ্যান্ড অ্যাস্থেটিক সেন্স অফ দ্য চিলড্রেন, না এখানে সাইকোমোটর স্কিলের কোনো প্রশ্ন আসবে না, তো যার জন্য ডি হবে না। তো এ বি সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের ইভিএস পেডাগোগির জেসি বোর্ড সিরিজ 2। তাহলে আজকে ক্লাসটা তাহলে এখানেই রাখলাম। যাদেরকে ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হলো, ক্লাসটা তোমার সত্যি যদি তোমার কাজে লাগে, সত্যি যদি মনে হয় যে না আমি কিছু হেল্প পেলাম, কিছু আমি বেনিফিট পেলাম, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক না। আর এভাবে আমি তাহলে কন্টেন্ট তোমাদেরকে দিতেই থাকবো, সবই চলছে, দিনে 2-3টা করে ক্লাস তো মিনিমাম দেওয়ার চেষ্টা করছি। একটু সময়ের অভাব আমারও, কারণ আমিও পড়াশোনার মাধ্যমে থাকি, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি, বাট তবুও তোমাদের জন্য এটুকুই করি। সবারই হোক, আমি এটাই চাইবো যে সবাই যাতে ভালো নম্বর পাই, ঠিক না। তো যাই হোক, এখানে রাখলাম তাহলে, আবার তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। চলো বাই, খুদা হাফিজ।